আমরা আলাপ আলোচনা করেছি। বাংলাদেশে যদি যোগাযোগের ক্ষেত্রে 1 নম্বর অগ্রাধিকার প্রকল্প নিতে হয়, যেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা আলাপ করেছি, তিনি সম্মতি দিয়েছেন, তা হচ্ছে আমরা আগে বলতাম লাকসাম ঢাকা কর্ড লাইন, এটাকে এখন নাম দেওয়া হয়েছে কুমিল্লা ঢাকা কর্ড লাইন। এক কথায় এটা লাকসাম থেকে সংযুক্ত হবে অথবা কুমিল্লা থেকে সংযুক্ত হবে, যাই হোক সেই কর্ড লাইনটা নদী পার হয়ে মেঘনা দাউদকান্দি পার হয়ে এখানে ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার হিসেবে নারায়ণগঞ্জের কোনো পয়েন্টে কমলাপুরের সাথে ইস্টার্ন রেলওয়ের সাথে সংযুক্ত হবে। রেলওয়ে তো 2টা ভাগ, এই পদ্মা যমুনা দিয়ে ভাগ করে, এটা ওয়েস্টার্ন আর এটা ইস্টার্ন। এবং ইস্টার্ন রেলওয়ের অংশটা আসাম রেলওয়ের সাথে সিআরবির সাথে ছিল, মানে চট্টগ্রামের সিআরবির সাথে যোগাযোগ ছিল। এই কর্ড লাইনটা নির্মাণের জন্য আমাদের প্রকল্প হাতে নেওয়া আছে। আমরা একটি দেশের সাথে আলাপ আলোচনাও করেছি, তারা সম্মত হয়েছে। এটা অতীতেও স্টাডি হয়েছে অনেকবার। আমাদের মুরব্বী বাংলাদেশের একজন সিনিয়র জার্নালিস্ট গিয়াস কামাল চৌধুরী, তিনি এটা 1991 সাল থেকে, আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে ছিলাম তৎকালে, তখন থেকেই এটা নিয়ে আলাপ আলোচনা করতেন। আজকে এখানে তাকে আমি স্মরণ করি শ্রদ্ধার সাথে। আরও অনেক আমাদের মুরব্বীরা এটার গুরুত্ব অনুধাবন করছেন, কিন্তু কোনো সরকার এটা বাস্তবায়ন করে যেতে পারে নাই। বিগত সরকারের সময়ও ফেসিবাদী সরকার হলেও তারাও এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে, স্টাডি করেছে এদিকে সংযুক্তির জন্য, কিন্তু কাজের কাজ কিছু করতে পারে নাই। এটা করা দরকার এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। তাতে করে চট্টগ্রাম থেকে ঢাকা বর্তমান গতিতেও যদি আসে, সেটা 3 থেকে 3.5 ঘন্টা লাগে বর্তমান গতিতে আসলে। আর রেলওয়ে ডবল ট্র্যাক হয়ে গেলে, ডবল ট্র্যাক কিছু আছে, ডবল লাইন আর কি, ডুয়াল গ্যাস ডবল লাইন হয়, এবং সেটা যদি আমরা এক্সপ্রেস ওয়ের মতো নন স্টপ আসি, তাহলে এটা 2 ঘন্টার সময় লাগবে। এবং সেটা ডুয়াল গ্যাস ডবল লাইন করার আমাদের পরিকল্পনা আছে, ক্রমান্বয়ে করা হবে। এইটা আজকে আলোচনায় আসাতে আমি নিজেও খুব আনন্দিত যে এটা আমার মনে ছিল। দ্বিতীয়, আপনারা বলেছেন মাতারবাড়ি ডিপসি পোর্ট, সেটা নিয়ে আমাদের পরিকল্পনা। আমরা আগামী 9 তারিখে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সহ মাতারবাড়ি সমুদ্র বন্দরে, গভীর সমুদ্র বন্দরে যাব। সেখানে কয়লা বিদ্যুৎ প্ল্যান্টের 1 এবং 2 ইউনিট চালু আছে, কিন্তু 3 এবং 4 এটা জাপানিরা এটা পরিত্যক্ত ঘোষণা, মানে তারা করবে না, তা পরিত্যাগ করেছে। বিকজ তাদের ন্যাশনাল পলিসি এবং ইন্টারন্যাশনাল পলিসিতে তারা এখন কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট আর করছে না। কিন্তু আমাদের বিদ্যুতের সস্তা বিদ্যুতের চাহিদা আছে, সেই জন্য আমরা ফসিল অয়েল অথবা গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলোকে বেশি আমরা নিতে পারবো না। আমাদেরকে প্রথম দিকে একটু সস্তা বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সেখানে আমরা 3 এবং 4 কয়লা বিদ্যুৎ প্রকল্প চালু করার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবং এটা এই বছর শেষ নাগাদ অথবা আগামী বছর প্রথমার্ধে ইনশাআল্লাহ স্থাপনা শুরু হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেলটাকে আরো ওয়াইড করা হবে, এবং ড্রেজিংটা 18 মিটার পর্যন্ত করার কথা। এখন 16 মিটার আছে, বাট কিছুটা সিলটেটেড হয়েছে, এটাকে 18 মিটার পর্যন্ত উন্নীত করা হবে, যাতে মাদার ভেসেল ওইখানেই জেটিতে লাগতে পারে। তার পাশে একই চ্যানেলের পাশে একটা ফিঙ্গারের মতো হয়ে দ্বিতীয় আরেকটা চ্যানেল হবে। সেই চ্যানেলটা হবে ল্যান্ড বেসড এলএনজি টার্মিনালের জন্য, এটা সংযুক্ত। এটা আগামীতে হবে ইনশাআল্লাহ, এটা সিদ্ধান্ত হয়েছে। সিঙ্গেল মরিন পয়েন্ট থেকে যেখানে ফসিল অয়েল সরবরাহ করে ট্যাঙ্কার যাচ্ছে পরিশোধিত তেল, সেখানে আরও 1 লাখ মেট্রিক টন বলে না, 1 লাখ মেট্রিক টন ফুয়েল রিজার্ভের জন্য আরেকটা ইউনিট করা হবে। সোনাদিয়াতে আমরা গত ক্যাবিনেট মিটিংয়ে, গতবারের আগে সপ্তাহে ক্যাবিনেট মিটিংয়ে আমরা সরকারিভাবে
সিদ্ধান্ত হয়েছে আরও দুইটা FSRO বলে, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট, FSRO স্থাপন করা হবে। সেটা চায়নার সাথে আমাদের G2G ভিত্তিতে হচ্ছে। সেটা সোনাদিয়ার একটা পয়েন্টে হবে, এটা কুতুবজম ইউনিয়নের একটা জায়গায়। ওখান থেকে পাইপ লাইন টেনে নিয়ে এসে বর্তমানে যে পাইপ লাইনটা আছে মাতারবাড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত তার সাথে সংযুক্ত হবে। এটা করার কারণ হচ্ছে, এটা আমাদের 18 মাস সময় লাগবে। কারণ হচ্ছে আপনারা দেখছেন কয়েকদিন আগে FSRO একটা ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে সার্ভিস দিতে পারে না, সারা দেশে গ্যাসের সংকট হয়েছে। গ্যাস থাকলেও তারা এটা আপলোড করতে পারে, সেটা মেরামত করতে 2 সপ্তাহ সময় হয়েছে। এই 2 সপ্তাহ আমাদের শিল্প কারখানা এবং আমাদের বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এটা এখন আংশিক মেরামত হয়েছে, গ্যাস সরবরাহ শুরু হয়েছে, হয়তো আরও কয়েকদিন লাগবে পুরোটা মেরামত। এগুলো লেগে থাকে, সাবস্টিটিউট নাই। আবার আমাদের পাইপ লাইনে আর বেশি রিগ্যাসিফিকেশন ইউনিট এফোর্ড করতে পারে না এখন যে পাইপ লাইনটা আছে। সেই জন্য ল্যান্ড বেসটা 2টা FSRO এখন এটা অনুমোদন করা হলো। ল্যান্ড বেস টার্মিনালটা স্থাপন করতে 2 বছর সময় লাগবে কনস্ট্রাকশনে, কারণ চ্যানেল সহ টার্মিনাল সহ আসবে। আর বর্তমান FSRO এগুলো সব মিললে আমরা গ্যাসের একটা নিরবিচ্ছিন্ন সরবরাহ পাবো। কিন্তু যেহেতু গ্যাসের সাপ্লাইয়ের হার এক জায়গাতে হচ্ছে, এটা কোনো সময় যদি বিপজ্জনক কোনো পরিস্থিতি হয় তাহলে আমরা ন্যাশনালি বিপদে পড়বো, সংকটে পড়বো। সেই জন্য আমরা এটাকে আরও 2-1টা জায়গায় ডিসেন্ট্রালাইজ করব, চট্টগ্রামে, মংলা, পায়রা, এই সমস্ত জায়গায়। কারণ আমাদের সারা দেশে সাপ্লাইয়ের জন্য এক জায়গা থেকে গেলে এটা ট্রান্সপোর্টেশন পাইপলাইন অনেক সমস্যা। সেই জন্য ল্যান্ড বেস আরও টার্মিনাল এই সমস্ত জায়গায় করার জন্য মংলা, পায়রাতে, চট্টগ্রামে আমরা ব্যবস্থা করছি। সমস্যা হচ্ছে ওই সমস্ত জায়গায় ডিপ সি পোর্টের মতো ড্রাফট নাই, যার কারণে এখানে মাদার ভেসেল থেকে আবার লাইটারিং করে পাইপলাইনে নিতে হবে, খরচ একটু বেশি পড়বে। তারপরেও জ্বালানি নিরাপত্তার জন্য আমাদেরকে সেটা করতে হচ্ছে। এখানে ফসিল অয়েলের সম্ভাবনা, আমরা সবসময় আমাদেরকে ফসিল অয়েলের উপরে কিছুটা নির্ভরশীলতা রাখতে হবে। কারণ শুধুমাত্র আমাদের এটা চিন্তা করলে হবে না যে ভবিষ্যতে আমরা গ্যাসে যাব বা রিনিউয়েবল এনার্জিতে যাব। আমাদের এটা মাল্টিপল চয়েস থাকতে হবে, গ্যাস, রিনিউয়েবল এনার্জি, ফসিল অয়েল এবং আমাদের কোল পাওয়ার। এই 4টা আমাদের মাল্টিপল চয়েস রাখতে হবে। তবে গ্রাজুয়ালি আমাদের যেটা চিন্তা এবং আমরা যেটা পলিসি নিয়েছি সরকারের, যে আমরা ক্রমান্বয়ে গ্রিন এনার্জির দিকে যাব, রিনিউয়েবল এনার্জির দিকে যাব। সেটার জন্য আমরা সময় নির্ধারণ করেছি 2030-এর মধ্যে রিনিউয়েবল এনার্জি সেক্টরে 5,000 থেকে 10,000 মেগাওয়াট আমরা উৎপাদন করার, জেনারেট করার। সেই জন্য আমাদের পলিসি আমরা খুব শিথিল করেছি ফরেন ইনভেস্টমেন্টের জন্য, এবং সরকার সেটা কিনবে। তাতে করে আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিসে দেখা গেছে যে আমরা যে দামে কিনতে পারবো সেটা কয়লা বিদ্যুতের চাইতে হালকা একটু বেশি, খুব বেশি না। গ্যাসের চাইতে অনেক কম, ফসিল অয়েলের চাইতে তো অনেক কম। তো আমাদের ইকোনমি যেটা সাপোর্ট করতে পারবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যেহেতু গ্যাসের উপরে নির্ভরশীলতা বলতে গেলে অনেকটা সিঙ্গেল সোর্সিংয়ের মতো হয়ে গিয়েছিল আওয়ামী লীগের সময়, যে মিডল ইস্ট গালফের উপরে আমরা নির্ভরশীল হয়ে গিয়েছিলাম। ইউক্রেন যুদ্ধ হলো, এখানেও ক্রাইসিস হলো। ইরান ইসরায়েল যুদ্ধ হলো, ক্রাইসিস হলো। আমাদেরকে স্পট মার্কেট থেকে 2 গুণ 3 গুণ দামে কিনতে হচ্ছে এখনো মাঝে মধ্যে। তো সেই জন্য আমরা চিন্তা করেছি সিঙ্গেল সোর্সিং তো হবেই না, আমরা এখন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আরও বিভিন্ন কান্ট্রি থেকে আনার চেষ্টা করছি। সেটা আমাদের সাথে কথা হয়েছে। তো আরেকটা বিষয়, আমাদের নিজেদের গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমরা মনোযোগ দিয়েছি, অফশোর এবং অনশোর, সেটাও ডিসিশন হয়েছে। বাট এটার সময় লাগে। আজকেও যদি শুরু করা হয় এক্সপ্লোরেশন, সেখান থেকে এক্সপ্লয়টেশন শুরু করতে এবং সেটা ন্যাশনাল গ্রিডে আনতে কমসে কম 7-8 বছর সময় লাগে। কিন্তু আমরা যদি আজকে স্টার্ট না করি তাহলে আমরা 7 বছর পরে সেম নির্ভরশীলতায় থাকবো। সেই জন্য আমরা 2টা জায়গাতেই আমরা ওপেন করে দিয়েছি, কিছুদিনের মধ্যেই সেটা আপনারা দেখতে পাবেন।
বা কি যেন এটা প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি বলে বোধ এগুলো আমি করবো ইনশাআল্লাহ। তা আমরা এইভাবে ভবিষ্যতে জ্বালানি চাহিদা যাতে মেটাতে পারি, কারণ ক্রমান্বয়ে গ্রোয়িং ইকোনমি, গ্রোয়িং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং গ্রোয়িং চাহিদা মানুষের যেটা বাড়বে, আজকে হয়তো আমরা 15,000 থেকে 17,000 মেগাওয়াট উৎপাদনের মধ্যে আমরা আছি, 15,000টা পিক আওয়ারে হয়, আমাদের চাহিদা পিক আওয়ারে 17,000 হয়, কিন্তু 2,000 সবসময় শর্টেজ থাকে সন্ধ্যাবেলার পরে থেকে। এইটা আমরা এখন মিট আপ করছি, কিন্তু এটা তো আমাদেরকে 30,000-এ নিয়ে যেতে হবে গ্রাজুয়ালি। প্রত্যেক বছর কিছুটা ডিমান্ড বাড়ে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ে, মানুষের ইউজ বাড়ে। তো সেই হিসাবে আমাদের এই যেগুলা ইনক্রিজড ডিমান্ড হবে তার ভিত্তিতে আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার জেনারেশন এই দুটো ব্যালেন্স করে প্রতি বছর আমাদেরকে ইনক্রিজ করে দিয়ে যেতে হবে। এই জন্য আমরা একটা মাস্টার প্ল্যান হিসেবে পরিকল্পনা নিয়েছি এবং সেটা আমরা কর্মে হাত দিয়েছি। উই হ্যাভ এ প্ল্যান। আবার এগেন বক্তৃতা, যদি এই প্ল্যানটা আমরা না করি, আমাদের লিডারশিপ আছে, আমাদের পরিকল্পনা আছে, অঙ্গীকার আছে, বাস্তবায়নের ইচ্ছা আছে, আর্থিক সামর্থ্যটা আমাদেরকে অর্জন করতে হবে। যদি আমরা প্ল্যান না করি তাহলে উই আর প্ল্যানিং টু ফেল, সেটা তো আমরা যাব না ইনশাআল্লাহ। বর্তমান সরকারে যারা আছেন, এই সরকারের নেতৃত্ব যিনি দিচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, তার একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে। তিনি সবার সাথে কথা বলেন, এখানে যারা আছে তাদের অনেকের সাথে দেখা সাক্ষাৎ কথা বলেছেন, আমি জানি এর মধ্যে আনিস আলমগীরও আছে। বিএনপির মাঝে মধ্যে বিরোধিতা করে করতে সমালোচনা করে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সমালোচনাকে পছন্দ করেন এবং তাদের সাথেই কথা বলেন, এটা তার নজির। এখন কথা হচ্ছে, যারা বিরোধিতাকে, সমালোচনাকে সম্মান করে তারা কি কখনো ফেল করতে পারে? আই ডোন্ট বিলিভ ইট। তো সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি চট্টগ্রামের রিজিয়নে আরও উন্নয়ন নিয়ে কথা বলতে পারতাম, অনেক সময় লাগবে, তবে শুধুমাত্র আমি তো চট্টগ্রামের জন্য মন্ত্রী না, বাংলাদেশের জন্য আমাদের দায়িত্ব একসাথে বলতে হবে। এখানে বেশি বললে বাকি সবাই বলবে যে ওনারা সব ওইদিকে নিয়ে যাচ্ছে। এবং কক্সবাজারে যা বলে আসছে ওটা ওখানকার জন্য ঠিক আছে, কারণ আমরা ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি এস্টাবলিশ করতে হবে, ন্যাশনাল ইন্টারেস্ট। বাট জায়গাটা হচ্ছে কক্সবাজার, কারণ ওইখানেই রব্বুল আলামিন আমাদেরকে সেই প্রকৃতিগত দানটা দিয়েছে, সম্পদটা দিয়েছে। এখন মাতার বাড়িতেও দেশে একটা, সোনাদিও দেশে একটা, কক্সবাজারও দেশে একটা, মেরিন ড্রাইভ রোডও একটা, ওয়াইডেস্ট অ্যান্ড লংগেস্ট স্যান্ডি বিচও একটা, স্টিল ইট ইজ ভার্জিন। সেটাকে আমাদের বিকশিত করতে হবে, সব তো ওখানে। আমরা বলেছি ডিপসির যে সম্পদ, যে ব্লু ইকোনমি আমরা যদি আহরণ করি, ইট ইজ ডিসকভার্ড, এবং ওখানে ডিসকভার করে আমাদের ইনভেনশন করতে হবে কি করতে পারি আমরা এখানে, এবং সেই সম্পদকে আমরা যদি আহরণ না করি তাহলে আমরা পিছিয়ে থাকবো। সেটা হোয়াই নট ফ্রম টুডে, সেই জন্য আমরা প্ল্যান করেছি। এখন এগুলো তো সব ওখানে, শুধু পর্যটন হিসেবে কক্সবাজারকে, চট্টগ্রামকে চিনলে তো হবে না। পর্যটনকে দিয়ে চিনেছে, এখন আমাদের সমাপ্ত করতে হবে ইকোনমি দিয়ে, সেটাকে ফ্লোরিশ করতে হবে, এক্সপ্লোর করতে হবে। দেন এক্সপ্লোটেশনের মাধ্যমে আমরা রেভিনিউতে যোগ করবো। সারা বাংলাদেশের রেভিনিউ যা হবে ওই জায়গা থেকে তার ডবল হবে, সেটা আমাদের দিতে হবে। এখন আমি কক্সবাজারের লোক হিসেবে বলছি না, এটা বাংলাদেশের যে লোকই হোক, কক্সবাজারকে নিয়ে চিন্তা করতে গেলে তো তাই করতে হবে। আমরা আমাদের সমুদ্র সম্পদ কয়টা আহরণ করি? সমুদ্রের নিচের শৈবাল কয়টা আহরণ করি? কোনো কিছুই না। সমুদ্রের নিচে যে গ্যাস আমরা তা আহরণ করতে পারি না। ব্লু ইকোনমির অন্যান্য যে সম্ভাবনা আছে খনিজ সম্পদ, তা তো আমরা আনতে পারিনি। আমরা শুধু জিরকন বালির কথা বলি, যেটা কস্ট বেনিফিট অ্যানালাইসিসে হয়তো আহরণ করা তখন আমাদের জন্য কমার্শিয়ালি হয়তো উপযুক্ত ছিল না, সামনের কোনো একদিনে হবে। যখন খনিজ সম্পদের দাম বাড়বে, চাহিদা বাড়বে, তখন হয়তো হবে। একসময় সিলিকনের দাম ছিল না সারা পৃথিবীতে, এখন সিলিকন ভ্যালি হয়ে গেছে ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে, সারা পৃথিবীকে লিড করছে। আমরা সেমিকন্ডাক্টরকে এখন নাম জানি, চিনি, আমরা এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছি, আমরা এখানে ম্যানুফ্যাকচারিংয়ের চেষ্টা করছি। বাট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা আমরা করতে পারি এখন। ম্যানুফ্যাকচার হয়তো আমরা এখনো যেতে পারবো না, কিন্তু একদিন আমরা ম্যানুফ্যাকচারে যাব, স্টার্ট করতে হবে এখন থেকে। সেটা আমরা করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা সিদ্ধান্ত দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির উপরে সারা পৃথিবী নির্ভরশীল হবে,
এখনো নির্ভরশীলতা আছে তাইওয়ানের উপরে, চায়নার উপরে, নেদারল্যান্ডসের উপরে। কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি যেটা বন্ধ হয়ে গেলে পৃথিবী বন্ধ হয়ে যাবে, যেটার উপরে আমেরিকার সমস্ত টেকনোলজি নির্ভর করছে। তারা এখন বুঝতে পেরেছে যে তারা যদি তাইওয়ানের উপর নির্ভরশীল থাকে, সবসময় ওই সাউথ চায়না সি নিয়ে যদি গন্ডগোল লেগে থাকে, তাহলে তাদের ইকোনমি সাফার করবে। সেই জন্য এটা এখন মাল্টিপল সোর্সে তারা করার চেষ্টা করছে। চায়না এগিয়ে আছে, তাইওয়ান আরও এগিয়ে আছে সেমিকন্ডাক্টরে। আমরাও যদি একটা পিস অফ কেক বাংলাদেশ থেকে পাই, টোটাল ভলিউম অফ দি হোল ওয়ার্ল্ড আমরা যদি 1%ও পাই, এটা একটা বিশাল আমাদের জন্য অর্থনীতিতে মানে যোগ দিবে। আমাদের ছেলেপিলেরা এখানে কাজ করতে পারবে। কারণ ফিউচার ওয়ার্ল্ড তো আপনারা জানেন টেকনোলজির ওয়ার্ল্ড, কম্পিউটার সায়েন্সের ওয়ার্ল্ড, সেমিকন্ডাক্টরের ওয়ার্ল্ড, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়ার্ল্ড। পৃথিবীতে কয়েকদিন আগে ওপেন এয়ার নামে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শেয়ার বেচা কেনা হয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে। লার্জেস্ট ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো ওখানে বিনিয়োগ করেছে বিলিয়ন বিলিয়ন ডলার, শত শত বিলিয়ন ডলার। আমি জেনেছি কারণ আমার ছেলে ওই সেক্টরে কাজ করে ওখানে বিদেশে থেকে। তারা এটা ডিল করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওপেন এয়ার নামে। তো চোখে দেখা যায় না, কিন্তু সবচেয়ে লার্জ ইন্ডাস্ট্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পৃথিবীর দিকে যাচ্ছে। আমরা এখন সেমিকন্ডাক্টর শুরু করতে যাচ্ছি আমাদের দেশে। এগুলো আমি স্বপ্ন দেখাচ্ছি না, এগুলো বাস্তবায়ন করছি আমরা। তো মানুষকে তো আগে স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন ওই স্বপ্ন হবে না যেটা দুঃস্বপ্ন হবে, অথবা স্বপ্ন দোষ হবে। আমরা সেই স্বপ্ন দেখবো যেটা বাস্তবায়ন করা যাবে, সেই স্বপ্নের কথা বলছি। আমরা স্বপ্ন দেখেছি, পরিকল্পনা করেছি, বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করছি। হয়তো আমরা পুরোটা অ্যাচিভ করতে পারবো না, কিন্তু যদি আমরা চেষ্টা না করি, স্টার্ট না করি, তাহলে আমরা অ্যাচিভমেন্ট তো দূরের কথা, ফিল করার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেটা হবে না ইনশাআল্লাহ। মনে হয় সবার খিদে লেগেছে, 11টা বাজে। এখন যদি আমি বিফোর ডিনার আরো বলি, তাহলে আপনারা সবাই বদদোয়া দেবেন। আমি এই বদদোয়া নিতে চাই না, আমার নিজেও ক্ষুধার্ত। তো কি আছে জানি না, ভালো যদি থাকে তাহলে আমি বক্তৃতা শেষ করি, না খারাপ কিছু থাকলে আরো লম্বা করতে হবে। আমার মনে হয় খাদ্য ভালোই আছে, আমি শেষ করি। আর 11টায় আফটার ডিনারের স্পিচ তো কেউ শুনতে চাইবে না, তো বিফোর ডিনার এটা পেন্ডিং রেখে দিলাম আর কি। তো আয় তো সেটা কথা হইতে না হইলে, হ্যাঁ কিসে না, আমার মাঝে মধ্যে এলাকায় গেলে চট্টগ্রাম ভাষা বলতে বলতে ঢাকায় এসেও চাটকে বলতে শুরু করি, ভুলে যায়। এটা আমার অসুবিধা হয়ে যায়। এনিওয়ে, তাহলে আরো এখন আমার খাইতে বই ইনশাআল্লাহ। আচ্ছা, খোদা, সালাম।